আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইলফলক। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে 2025 সালে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 2025 সালে শুধু আন্তর্জাতিক মঞ্চে অভূতপূর্ব সাফল্যই আসেনি, বদলেছে খেলাধুলার প্রতি দেশের সামাজিক মানসিকতা এবং নীতিগত দৃষ্টিভঙ্গিও। লালকেল্লার প্রাকার থেকে দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পরিবর্তনের কথা বলেছিলেন তার বাস্তব প্রতিফলন দেখা গেছে ক্রীড়াবিদদের সাফল্য, সরকারের যুগান্তকারী সংস্কার এবং তৃণমূল স্তর থেকে বিশ্বমঞ্চে উঠে আসা নতুন প্রতিবাদের সাফল্যে। এই প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করব কিভাবে 2025 সাল ভারতের ক্রীড়া বিপ্লবকে এক অপ্রতিরোধ্য গতি দিয়েছে এবং বিকশিত ভারতের স্বপ্নের সঙ্গে খেলাধুলাকে দৃঢ়ভাবে যুক্ত করেছে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা। রূপকবাবু ক্রীড়া সাংবাদিক হিসেবে বহু জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট কভার করেছেন। রূপকবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন যে একটা সময় ছিল যখন বাবা মায়েরা ছেলেমেয়েদের খেলাধুলায় সময় দেওয়াকে পছন্দ করতেন না, কিন্তু এখন ছেলেমেয়েরা খেলাধুলা আগ্রহী হলে বাবা মায়েরা খুশি হন। খেলাধুলা নিয়ে এই মানসিকতার যে পরিবর্তনের কথা প্রধানমন্ত্রীর ভাষণ উঠে আসে, তার প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন এই সামাজিক পরিবর্তনকে? এর প্রভাব কতটা গভীর? অনেকটাই গভীর। আমি একটা কথা বলতে চাই যে খেলাধুলো সম্পর্কে আমাদের দেশ নায়করা কি ভাবছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই দেশের খেলাধুলো উন্নতি কতটা হবে বা হবে না তার উপর। এই যে লালকেল্লায় নরেন্দ্র মোদীজির যে ভাষণ, এই ভাষণটা সত্যিকারের একটা উদ্দীপনার বিষয় এই কারণে, কারণ আমরা যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি তারা 1951 সালের কথা যদি মনে হয়, তখন মনে হয় কত মাইন্ডসেট বদলে গেছে, রাষ্ট্রনায়কদেরও মাইন্ডসেট বদলে গেছে। সেটা হচ্ছে 1951 সালে যখন এশিয়ান গেমস প্রথম শুরু হলো ভারতবর্ষে, দিল্লিতে, তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন জওহরলাল নেহরু, তিনি একটা কথা বলেছিলেন উদ্বোধনের সময় যে প্রতিযোগিতায় পার্টিসিপেশনটাই আসল, জেতা হারাটা আসল নয়। এইটা কিন্তু গত 60 বছর ধরে এই যে বাণী, এই যে জগদ্দল পাথরটিকে সরানোর কথা কেউ ভাবেননি। আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসছেন বা রাষ্ট্রনায়করা এসছেন তারা কেউ ভাবেননি। বিশেষ করে নরেন্দ্র মোদীজিই প্রথম দেখলাম যিনি ঠিক উল্টো পথে, না তোমরা যখন পার্টিসিপেট করতে যাচ্ছ সেটা বড় কথা তো বটেই, তার চেয়েও বড় কথা হচ্ছে সেখান থেকে তুমি সাকসেস পাচ্ছ কি না। আমাদের সাকসেসটা কিন্তু খুব জরুরি। সাকসেসটা জরুরি এই কারণে, মানে ন্যাশনাল ইন্সপিরেশনের জন্য আর ইউথ ডেভেলপমেন্টের জন্য। আমাদের এখানে কি হচ্ছে, আমাদের পপুলেশন এত বেড়ে গেছে 140 কোটি, আমাদের পপুলেশনের 65% হচ্ছে আন্ডার 35, মানে যাদের খেলাধুলো এগিয়ে নিয়ে যাওয়ার বয়স পর্যন্ত আছে, ধরো 20 থেকে 35 অব্দি ধরি, এই 15 বছরের স্প্যান। তাতে এই হিউজ একটা পপুলেশন, এদের জন্য কিছু করা দরকার, এমন সঠিক মানসিকতায় করা দরকার। কারণ শুধু তো খেললেই হবে না, খেলাটাকে পেশা হিসেবে, রোজগার হিসেবে, আয় হিসেবে। যে বাবা মারা ভাবতেন, আগে যে মাইন্ডসেটটা ছিল যে ছেলে মেয়ে খেলাধুলো করলে বকে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো রকমে যদি একটা চাকরি কেউ খেলাধুলোর মারফত পেয়ে যায় তাহলে বাবা মা তখন শান্ত হতেন। কিন্তু সেইটা এখন একদম বদলে গেছে। এখন দেখা যাচ্ছে যে সমস্ত প্লেয়াররা যে কোনো খেলাতেই হোক না কেন, সেই খেলার পপুলারিটির মাপক যদি দেখি আমরা, যারা খুব ইন্টারন্যাশনাল সাকসেস পেয়েছেন সেই অনুপাতে কিন্তু তারা খুব ভালো রোজগার করছেন এবং তারা কিন্তু একটা জীবিকা হিসেবে খেলাটাকে নিয়েছেন। সুতরাং এই যে সারা দেশের মাইন্ডসেটটা, অভিভাবকদের মাইন্ডসেটটা বদলানোর এই যে একটা বিরাট কাজ, এই যে সংস্কারটা, এইটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এটা করেছেন। এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার মতো একটা ব্যাপার। এটা কিন্তু একটা সংস্কারকের কাজ, চট করে বদলানো কারো পক্ষে সহজ নয়। কিন্তু অর্থাৎ একটা মানসিকতার বড় পরিবর্তন, বিরাট পরিবর্তন খেলাধুলাকে নিয়ে। এবারে আপনি আমাকে একটু বলুন যে এই যে 2025 সালকে ভারতের ক্রীড়া জগতের একটা মাইল ফলক বছর বলা হচ্ছে, এই বছর যে যে সাফল্যগুলো ভারতের ক্রীড়া জগতে এসেছে, সেই সাফল্যগুলো যদি একটু বলেন। আমি সাফল্য বলছি, 10টা সাফল্যের কথা বলছি। প্রথম, মানে আমরা চমকে গিয়েছিলাম যখন আমাদের নিশ্চয়ই খুব একটা ইউফোরিয়া দেখা গিয়েছিল যখন আমরা আইসিসি ট্রফিটা জিতলো মেয়েরা আমাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে। এটা অনেক বেশি পাবলিসিটি পেয়েছে, মানে এই উত্তেজনাটা আস্তে আস্তে গিয়ে বিরাট করে বিস্ফোরণ হয়েছিল যেদিনকে চ্যাম্পিয়ন হয়েছিল মেয়েরা। পাশাপাশি আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার আমাদের দৃষ্টিহীন মহিলারা তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছেন, T20 ওয়ার্ল্ড কাপটা জিতেছেন। এটাও একটা কম বড় কথা নয়।
এছাড়া আমি দেখছি মেয়েদের পারফরমেন্স না ইন্টারন্যাশনালি এবার কিন্তু অনেক ভালো। যেমন আমি বলছি যে ও দিব্যা দেশমুখ বলে একটি মেয়ে ফিডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এই খবরগুলো মানে দাবার খবরগুলো সেই ধরনের অত ইন্টারেস্ট হয় না, ক্রিকেটের মতো অত ভালোভাবে পাবলিশড হয় না। এটাও কিন্তু একটা ট্র্যাডিশনের বাইরের খেলা, মানে আমাদের দাবাতে আনন্দের পর যে ট্র্যাডিশনটা তৈরি হয়েছে সেইটাকে ঠিকমতো স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া সেই মেয়েটি করে দেখিয়েছে। কিন্তু এছাড়া প্রায় 8 বছর পর আমাদের মেন্স হকি টিমটা কিন্তু এশিয়া কাপ জিতলো। হকিতে যদিও আমরা লাস্ট দুটো অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেয়েছি, কিন্তু এশিয়া কাপটা কিন্তু আমাদের কাছে অধরা ছিল। এটাও কিন্তু 2025 সালে ঘটেছে। এটা কিন্তু একটা মাইল ফলক হিসেবে ধরা দরকার। তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেয়েদের খোখো নেপালে হয়েছে, সেটাও কিন্তু একটা বলার মতো বিষয় যে খোখোর মতো একটা খেলা সেটাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, এটাও একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। এছাড়া নীরজ চোপড়ার কথা আমি স্পেশালি বলবো। ইন্ডিভিজুয়াল গেম টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল। এ কিন্তু 2025 সালে একটা মাইল ফলক ক্রস করেছে, সেটা হচ্ছে 90 মিটারের ব্যারিয়ারটা পেরিয়ে যাওয়া। কারণ ও ঘোরাফেরা করছিল 86 to 88 মিটারের মতো জ্যাভলিন থ্রোতে, কিন্তু সেটা এই ডায়মন্ড লিগে কিন্তু দোহাতে ও ওটা ক্রস করে গেছে। 90-র ওপরে যারা ছুটছে জ্যাভলিন তারা মোটামুটি একটা লেজেন্ডদের মধ্যে পড়ে। আরও কতগুলো এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ডাবলসের যে পেয়ারটা আমাদের সত্যকি সাইরাজ আর হ্যাঁ এরা জিতে এনেছে। এটাও কিন্তু একটা মানে 14 বছর পর, মানে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কিন্তু পদক ছিল না, 14 বছর পাইনি আমরা। তারপরে ওয়ার্ল্ড বক্সিংয়ের ফাইনাল 9টা মেডেল, ফাইনালে 9টা বক্সার মেডেল পেয়েছে এবং তার মধ্যে 70% গোল্ড। বক্সিংয়ের মতো খেলাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়া মানে গোল্ড মেডেল পাওয়া, এটা মানে আমাদের কাছে আজ থেকে 10 বছর 15 বছর আগেও কিন্তু একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল। এটাও বড় সাফল্য। ওয়ার্ল্ড ইউথ এশিয়ান গেমসে গিয়ে আমাদের ছেলেমেয়েরা 45টা মেডেল পেয়েছে, নো জোক। 45টা মেডেল ওখান থেকে আনা, এবং আর কয়েক মাস পরেই জাপানে এশিয়ান গেমস হবে। সেখানে বোঝা যাবে এই ছেলে মেয়েগুলো যারা এশিয়ান ইউথ গেমসে চ্যাম্পিয়ন হয়েছে বা গোল্ড মেডেল জিতেছে বা অন্যান্য মেডেল, তারা ওখানে কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে যাবে। ফলে এশিয়ান গেমসে বা কমনওয়েলথ গেমসে তারপরে দুটো পরপর হচ্ছে, এতে কিন্তু আমাদের পারফরমেন্স খুব ভালো হবে। তো 2025 সালের এই সাকসেসগুলো, আমি 10টা খেলার কথা বললাম যেটা আমরা মানে আশাই করতে পারতাম না, সেগুলো যখন অ্যাচিভ করেছে, এটা কিন্তু এই পারদরা কিন্তু উদ্যোগগামী হবে এবং আরও বেশি করে মেডেল কিন্তু আসবে, সেই আশাটা আমরা করতেই পারি, এদের উপর ভরসা করতে পারি। মানে সবে শুরু হয়েছে, সবে শুরু, আমরা অনেক দূর। কারণ আমাদের ভিশনটা এই যে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে, সেটা কালমিনেট করবে গিয়ে 2047 সালে। ফলে আমাদের হাতে এখনো মানে অনেক বছর টাইম আছে, প্রায় 20 বছর মতো আছে। ফলে ওই সময়টায় বা আমরা যখন অলিম্পিক আমাদের এখানে বিট করছি, অলিম্পিক যখন হবে, তখন কিন্তু অলিম্পিকে এবার মোটামুটি আমাদের একটা ভালো রেজাল্টের জন্য যে ধরনের প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিংটা কিন্তু শুরু হয়ে গেছে। একদম ঠিক। এখান থেকে রূপকবাবু আপনার কাছে আমি জানতে চাইব, এই যে জাতীয় ক্রীড়া নীতি 2025 বা জাতীয় ক্রীড়া প্রশাসন আইন, এগুলো কতটা কাজে লাগতে পারে আমাদের ক্রীড়া ব্যবস্থাপনা বলুন বা নীতিগত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের জন্য কতটা ভূমিকা থাকতে পারে? আমূল পরিবর্তন। আমার মনে পড়ছে যে 1986-এ এশিয়ান গেমসের সময় সাউথ কোরিয়াতে হয়েছিল সোলে। সেখানে গিয়ে আমরা একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল যে মেডেলের পর মেডেল জিতছে অন্যান্য এশিয়ান কান্ট্রিজগুলো, আমাদের একটাও মেডেল নেই। প্রায় 6-7 দিন হয়ে গেছে। তখন আমাদের ক্রীড়ামন্ত্রী ছিলেন মিসেস মার্গারেট আলভা। তিনি ওখানে গেছেন, তিনি মাঠে যেতে লজ্জা পাচ্ছেন, কারণ একই হোটেলে সমস্ত স্পোর্টস মিনিস্টাররা রয়েছে বিভিন্ন দেশে। সেখানে গিয়ে অন্যান্য দেশের ছেলেমেয়েরা মেডেল এনে তার স্পোর্টস মিনিস্টারকে দিচ্ছে, উনি সেটা আনন্দটা পাচ্ছেন না। উনি লজ্জায় স্টেডিয়ামে যাওয়া ছেড়ে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম, তো যেদিনকে পিটি ঊষা আমাদের ফার্স্ট মেডেলটা এনে দিল, তখন দেখি উনি ভিআইপি ব্লকে বসে উনি দেখছেন এবং তার চোখ মুখ উদ্ভাসিত হয়ে রয়েছে। তো এই অভিজ্ঞতাগুলো আমাদের অতীতে হয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে যে এই স্পোর্টস পলিসি প্রায় কি বলবো 2 দশক পর একটা বড়ভাবে এলো, এবং এর পেছনে যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, তারা কিন্তু মিলে এটা করেছে। মানে টপ লেভেলের প্লেয়ার, মানে অর্ডিনারি লোকেরা নয়, এবং ভালো রিসার্চ ওয়ার্কের পেছনে ছিল এবং তার সাইয়ের কিছুটা মদতও ছিল। এই যারা এই স্পোর্টস পলিসিটা করেছেন তারা অনেক ভেবেচিন্তে এটা করেছেন। তারা কিন্তু যে
অ্যাঙ্গেল থেকে মানে ওই হয় না আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, আমরা বলতাম ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের ট্যালেন্ট ঠিকমতো খুঁজে আনা হয় না, সরকারি বা অন্যান্য লেভেল থেকে পয়সা পাওয়া যায় না। এক একটা মেডেল আমি দেখেছি আমাদের কমনওয়েলথ গেমস বা একটা অলিম্পিক মেডেল যদি জোগাড় করতে হয় তাহলে কোনো একটা অ্যাথলিটের পেছনে অন্তত 4 থেকে 5 কোটি টাকা খরচা লাগে তাকে সেভাবে প্রস্তুত করতে। সেটাও একটা কম অ্যামাউন্ট নয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হওয়ার পর এই 25-26-এর যে বাজেটটা উনি করেছিলেন 3,800 কোটি টাকা তিনি স্পোর্টসের জন্য বরাদ্দ করেছেন। এই টাকাটা গত 1 বছরের যে সঠিকভাবে ব্যবহার হয়েছে তার নজির হচ্ছে আমাদের বিভিন্ন খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। আর তখন মেইনলি ফুটবল, ক্রিকেট অ্যান্ড হকি এই টিম গেমের ওপর একটা চর্চা চলতো এবং সেগুলো নিয়েই লোকের ইন্টারেস্ট বেশি ছিল, গভর্নমেন্ট ইন্টারেস্ট বেশি ছিল। কিন্তু এই যে স্পোর্টস পলিসি তাতে কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল গেমগুলোকে আরও প্রমোট করা, এবং আমি দেখতে পেলাম যে এই সমস্ত অন্যান্য খেলায় আমাদের নজরেই আসছে এখানে, ধরো বক্সিং, ধরো আর্চারি, প্যারা ওয়ার্ল্ড কাপে একটা মেয়ে শীতলা দেবী সে এবার কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। মানে এই যে ইন্ডিভিজুয়াল গেমগুলোকে অনেক বেশি নজর দেওয়া, অনেক কম লোক পাঠিয়ে বেশি মেডেল পাওয়া, সেই একটা যে সুযোগ আছে, যেমন টেবিল টেনিসে অতগুলো মেডেল, অতগুলো ইভেন্ট, 3টে লোককে নিয়ে গিয়ে 5টা মেডেল পাওয়া সম্ভব। এই যে আলাদা আলাদা করে কিভাবে কত সহজে মেডেলগুলো আনা যায়, এইটা কিন্তু আমাদের যারা রিসার্চ করেছেন, টপস বলে একটা বডি, টপ অফ দ্য অলিম্পিক পোডিয়াম, তাদের ভেতরে অভিনব বিন্দ্রার মতো আছে, প্রকাশ পাড়ুকোন ছিলেন, সুনীল গাভাস্কর ছিলেন, এরকম বহু নামি নামি লোক তারা ছিলেন, গোপীচাঁদ ছিলেন। তারা এই যে স্পোর্টস পলিসিটা তৈরি করে দিয়েছেন, খেলার দিক থেকে আমি বলবো যে এটা অনেকটাই আমি বলবো হেল্প করছে স্পোর্টস পলিসিটা, এবং এটা উত্তরোত্তর কিন্তু আমরা আশা রাখছি যে ভালো করার দিকেই যাবে। এইটা একটা কিন্তু উল্লেখযোগ্য স্পোর্টস পলিসিটা করেছে। আরেকটা যেটা করেছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট, এই একটা অ্যাক্ট করছে। মানে আগেকার দিনে কি ছিল, আমাদের এখানে খেলাধুলো কর্মকর্তার হুইমসের ওপর চলতো। গভর্নমেন্ট যখন কোনো একটা ব্যাপারে হস্তক্ষেপ করতে যেত তখন বারবার বলা হতো যে না, এটা অটোনমাস বডি, এরপর গভর্নমেন্টের হস্তক্ষেপ চলবে না। গভর্নমেন্টের কাছ থেকে তো হাত পেতে পয়সা নেবে, অথচ কিন্তু গভর্নমেন্টের কোনো অনুশাসন মানতো না। কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট, এতে কিন্তু অনেক বাঁধনই হয়েছে যে তুমি 2টো টার্মের বেশি থাকতে পারবে না, অমুক বয়সের মধ্যে তোমাকে রিটায়ার করতে হবে। এই যে কতগুলো জিনিস হয়েছে তাতে কিন্তু মানে আমার মনে হয় ক্রীড়া প্রশাসন বলে যে কথাটা, সেটা অনেক স্বচ্ছ হবে এবং অনেক গতি পাবে তাতে। সেইটে একটা ভালো জিনিস করেছে ন্যাশনাল স্পোর্টস পলিসি, ভালো করেছে। আর সবচেয়ে ভালো যেটা করেছে, যেটা আমরা এখন টের পাচ্ছি, সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া প্রজেক্ট। খেলো ইন্ডিয়া পলিসিটা যেটা করেছে সেটা গত অন্তত 20টা সেগমেন্ট হয়েছে, তাতে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণভাবে উপকৃত হয়েছে, ভীষণভাবে। মানে আমি দেখছি স্মল সিটি থেকে, এই যে যেমন একটি মেয়ের কথা আমি বলছি, সাইলি সিং, ও হচ্ছে লং জাম্পার। এই মেয়েটা ঝাঁসির মেয়ে, একটা কোথায় পড়েছিল, সেই মেয়েটি ভালো রেজাল্ট করার পর মানে সে এই রিসেন্টলি অঞ্জু ববি জর্জের রেকর্ড ভেঙেছে। মানে ইন্টারন্যাশনাল মেডেলিস্ট অঞ্জু ববি জর্জ, তার ছিল 6.59 মিটার, ও গিয়ে 6.65 করেছে। মানে এটা একটা মানে ইন্ডিয়ান রেকর্ড, মানে এইগুলো আশাই করা যায় না যে একটা স্মল টাউন থেকে একটা মেয়ে এসে উঠে এসে এরকম অনেক সফল হবে। সফল হবে। এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভিশন, আমি বলবো বিকশিত ভারতের একটা ছবি, প্রতিচ্ছবি। আমাদের হাতে একদম সময় কম, আপনার কাছে খুব সংক্ষেপে জানবো যে 2036 সালের অলিম্পিক আয়োজনের কথা আপনি বলছিলেন, আমরা কতটা প্রস্তুত, একদম সংক্ষেপে। একটা অলিম্পিক করতে গেলে এই যে একটা হিউজ ব্যাপার, আমি বলবো পৃথিবীতে যত অনুষ্ঠানগুলো হয়, যত অনুষ্ঠান হয়, তার মধ্যে কিন্তু অলিম্পিক হচ্ছে শ্রেষ্ঠ অনুষ্ঠান। মানে আমি বলবো এর মতো বড় অনুষ্ঠান আর নেই, কোনো স্পেয়ারেই নেই। ধরো আজ থেকে 10 বছর দেরি আছে, তার মাঝখানে নিশ্চয়ই আমার মনে হয় যে বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপগুলো করবেন এবং তাতে টেস্ট করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি। গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ, সেটা এমনভাবে তৈরি হয়ে গেছে প্রায়, যেটা একটা অলিম্পিক আয়োজনের পক্ষে যথেষ্ট। সেইটে কিন্তু তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, প্লেয়াররা একদিক দিয়ে তৈরি হচ্ছে, প্লাস অর্গানাইজেশন লেভেল থেকে একটা বিরাট হেল্প পাওয়া যাবে। সুতরাং আমরা সব ব্যাপারেই ভালো করেছি, চন্দ্রাভিযান করেছি, আমরা এই একটা অলিম্পিকের মতো ইভেন্ট করতে পারবো না? এটা তো হতেই পারে না, ইন্ডিয়ানরা সব পারে। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। শুনলেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইল ফলক। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বললেন দিব্য দে।
শব্দ সম্পাদনা সাধনা দাস বসু।